ফোনের ওপাশে পুরুষালী কণ্ঠে জবাব আসে। ঠিক আছে, রাখছি। ফোনটা কাটার পর অনির্বাণ চুপচাপ বসে থাকে চেয়ারে দীর্ঘক্ষণ, অনেকক্ষণ, বহুক্ষণ। ওয়েটার এসে জিজ্ঞেস করে, স্যার, এই নি অর্ডার। অনির্বাণ ওয়েটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর টেবিল থেকে ওয়ালেটটা নিয়ে ওয়েটারের হাতে 500 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, না, কিছু লাগবে না, এটা আপনার টিপস। কথাটা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অনির্বাণ। ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে বেরিয়ে যায় রেস্তোরাঁ থেকে। আকাশে নীরে পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে নিজেদের বাসায়। সন্ধে হবে হবে ভাব। দূর থেকে আজানের পবিত্র ধ্বনি শোনা যায়। তারও কিছুক্ষণ পর মন্দিরের ঘণ্টা, শঙ্খ, উলুর ধ্বনি চারপাশে ছড়িয়ে পড়ে। দিন শেষে সবাই নিজেদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়ে, অফিস বা কাজের জায়গা থেকে। পাড়ার অলিতে গলিতে চায়ের দোকান, চপের দোকানে ভিড় জমতে শুরু করে। মা কাকিমারা সারাদিনের শেষে টিভির সামনে এসে বসে। বাচ্চারা সব বই মুখ ডোবায়। জয়াদেবী 1 কাপ চা নিয়ে একটু বসলেন সোফায়। সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে উনার। হঠাৎ কলিং বেল বেজে উঠতে দিতা তাড়াতাড়ি করে দরজা খুলতে যায়। দরজা খুলতেই নজরে আসে বিধ্বস্ত দাদা ভাইকে। বুকটা মুচক দিয়ে ওঠে ওর। কি হয়েছে সেটা বুঝতে পারে মুহূর্তের মধ্যে, তাই চুপ করে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। অনির্বাণ ভেতরে প্রবেশ করতে জয়াদেবী 1 গ্লাস ঠান্ডা জল হাতে দেন। অনিন্দিতা দাদা ভাইয়ের লাগেজটা ঘরে রেখে আসতে যায়। জলটা ধীরে সুস্থে খেয়ে অনির্বাণ নিজের শরীরটাকে সোফায় এলিয়ে দেয়। তারপর ধীর গতিতে চোখ জোড়া বন্ধ করে দেয়। জয়াদেবী ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন তার ছেলে আজ ভীষণ ক্লান্ত। কিন্তু এমন ক্লান্ত অনির্বাণকে উনি এর আগে কখনো দেখেননি। ছেলের পাশে নিঃশব্দে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন উনি। অনির্বাণ চোখ বন্ধ অবস্থাতেই মৃদু হেসে বলল, মা, আমি ঠিক আছি, তুমি চুপ করে আমার পাশে বসো। জয়াদেবী যেন ছেলের কথায় আজ নিজের মনকে শান্ত করতে পারলেন না। কোথায় গিয়ে যেন উনার মনে হচ্ছে আজ উনার ছেলের মন ভালো নেই। তা না হলে এতদিন পর বাড়ি ফিরে অনির্বাণ কখনো এতটা শান্ত থাকে না। হ্যাঁ, উনি জানেন উনার ছেলে বরাবরই শান্ত, কিন্তু তবুও মায়ের মন মানতে চায় না। উনি গলার স্বর নরম করে রেখেই বললেন, অনেক কফি দেবো বাবা? অনির্বাণ এবার চোখের পাতা মেলে মায়ের দিকে তাকায়, তারপর শান্ত কণ্ঠে বলল, কফি খেয়েছি মা, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না, আমি একটু ঘুমাবো, তুমি আমাকে রাতে ডিনারের সময় ডেকো। কথা শেষ করে সোফা থেকে উঠে দাঁড়ায় অনির্বাণ। তারপর নিজেই ঘরের দিকে চলে যায়। অনির্বাণ চলে যেতেই জয়াদেবী রান্নাঘরে ছোটেন। ছেলের পছন্দের কিছু রান্না করতে হবে। অনিন্দিতা দূর থেকে দাদাভাইকে দেখেছিল। কিছুক্ষণ পর দাদাভাইয়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজাটা হালকা খুলে দেখে অনির্বাণ ফ্রেশ না হয়ে উপর হয়ে শুয়ে আছে বিছানায়। অনির্বাণ যেটা কোনোদিন করেনি আজ সেটা করেছে। বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে। অনিন্দিতার চিন্তা হয় খুব দাদার জন্য। আরও চিন্তা হয় এই ভেবে যখন ওর দাদা সবটা জানবে তখন কি পরিস্থিতি হবে, সেটা বারবার ভাবতেই কেঁপে ওঠে ওর বুক। অনিন্দিতা দরজাটা ভেজিয়ে দিয়ে চলে আসে নিজের ঘরে। তারপর ফোনটা হাতে নিয়ে কিছু টেক্সট করে পাঠায় কাঙ্ক্ষিত নম্বরে। ফোনটা পুনরায় জায়গা মতো রেখে চোখের জল মুছে নেয়। খাবার টেবিলে আজ অনির্বাণের পছন্দের আইটেম রান্না করে সাজিয়ে রেখেছেন জয়াদেবী। একটু আগেই তিনি ছেলেকে ডেকে এসেছেন খাবার জন্য। অনিন্দিতা চুপচাপ গ্লাসে জল ঢালছে। অশোকবাবু সবেমাত্র এসেছেন আর ওনার পরেই অনির্বাণ ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর টি শার্ট পরে রেডি হয়ে এসেছে, যেন ডিনার করেই কোথাও যাবে। জয়াদেবী খাবার সার্ভ করে দিতেই খেতে শুরু করে সবাই। খাওয়ার এক পর্যায়ে জয়াদেবী ছেলেকে বললেন, অনি, দুপুরে খাসনি? অনির্বাণ গম্ভীর স্বরে খেতে খেতেই জবাব দেয়, সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম মা। অনিন্দিতা একটু ভয়ে ভয়ে দাদা ভাইয়ের দিকে তাকায় আর অল্প অল্প করে ভাত খেতে থাকে। অশোকবাবু খাওয়ার ফাঁকে ফাঁকে অনির্বাণের সাথে জয়াদেবীর সাথে গল্প করছেন। আজকে সারাদিনে কি কি কাজ করেছেন সেই সব বিষয়ে। হঠাৎ টেবিলের উপর দই মিষ্টি ও পায়েসের উপর চোখ যেতেই উনি প্রশ্ন করেন, জয়া, এই মিষ্টি পায়েস কি তুমি করেছো? জয়াদেবী অনিন্দিতার প্লেটে তরকারি দিয়ে বলেন, আরে না না, ওইগুলো তো উর্মিলাদি পাঠিয়েছে। ওহো, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজকে জয়দেব বাবুরা এসেছিলেন। অনির্বাণ খাওয়া থামিয়ে দেয় মায়ের কথা শুনে। অশোকবাবু ফের বলেন, বর্ষা তো সামনেই পরীক্ষা, তাই কি দেখা করতে এসেছো? ওরা কি আছে আমার সাথে? তো দেখাই হলো না। জয়াদেবী একটা চেয়ার টেনে তাতে আরাম করে বসে বলেন, পরীক্ষার জন্য আসেনি ওরা, আজ বর্ষাকে দেখতে এসেছিল। আজ বর্ষাকে দেখতে এসেছিল। কথাটা কর্ণপাত হতেই থমকে যায় অনির্বাণ। ভাত মাখতে থাকা হাতটা থেমে যায় মুহূর্তের মধ্যে। চকিতে তাকায় মায়ের দিকে। অশোকবাবু ভ্রু কুঁচকে ফেলেন কথাটা শুনে। জয়াদেবী বলতে শুরু করেন, জয়দেবদার পরিচিত ওরা,
ছেলের বাড়ি থেকে প্রস্তাব এসেছিল 2 বছর আগে থেকেই। ছেলে নাকি বর্ষাকে কোথায় দেখেছিল, পরে খোঁজ খবর নিয়ে প্রস্তাব পাঠায়। জয়দেব বাবু রাজি হয়ে গেছেন, তাই ওনারা আজকে বর্ষাকে দেখতে এসে একেবারে আশীর্বাদ করে গেছেন। আমি তো ছিলাম সেই সময়। কথাগুলো শুনে অনির্বাণের হাত হয়ে আসে মুঠ, চোয়াল শক্ত হয়ে যায় মুহূর্তে। জয়াদেবী তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, একটা সত্যি কথা বলবো তোমাকে। বলো। আমার বর্ষাকে খুব পছন্দ ছিল অনির্বাণের জন্য। একবার ভেবেছিলাম উর্মিলা দিকে বলবো ওদের কথা, কিন্তু তারপর দেখলাম ছেলে মেয়ে দুটো দু মেরু, একজন উত্তর তো একজন দক্ষিণ, তাই আর কথা এগোয়নি। তবে এই ছেলেটাকে দেখতে যেমন সুদর্শন, তেমন ব্যবহার খুব ভালো। অশোকবাবু বলেন, ছেলের নাম কি, বাড়ি কোথায়, কি করে? ছেলের নাম আকাশ চৌধুরী, বাড়ি রানাঘাটায়। বাবার বড় ব্যবসা আছে, সেটাই দেখাশোনা করে। বৈশাখ মাসে বিদেশ চলে যাবে, তার আগেই বর্ষাকে বিয়ে করবে। ওদের কথাবার্তা শুনে তো মনে হলো বিয়ের ডেটটা ঠিক করেই রেখেছে। আমাকে তো মিষ্টি দিতে এসে উর্মিলাদি বলল খুব তাড়াতাড়ি নাকি বিয়ের কার্ড পাঠাবে ওরা। এতক্ষণ মায়ের কথাগুলো চুপচাপ দাঁতে দাঁত চেপে শুনছিল অনির্বাণ। মায়ের কথা শেষ হতে নিজের ভরাট গম্ভীর পুরুষালী কণ্ঠে জিজ্ঞেস করে, মা, এই বিয়েতে কি বৃষ্টি স্নাতা রাজি? ছেলের এমন কণ্ঠস্বর শুনে জয়াদেবী চমকে ওঠে। ছেলের দিকে তাকাতেই দেখতে পায় অনির্বাণের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত করে তাকিয়ে আছে উনার দিকে। ছেলের এমন অভিব্যক্তি দেখে জয়াদেবী চিন্তিত হয়ে পড়েন মনে মনে। নমনীয় কণ্ঠে শুধায়, বর্ষার তো কোনো আপত্তি থাকার কথা নেই অনি। আপত্তি থাকলে কি ওরা আশীর্বাদ করে যেত? জয়দেবীর কথা শেষ হতে অনির্বাণ প্লেটে জল ঢেলে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে কারোর নম্বরে ডায়াল করতে করতে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। পিছন থেকে বার কয়েক অনি অনি বলে ডেকে ওঠেন জয়াদেবী। অন্তদন্ত হয়ে এগিয়ে যান সদর দরজার দিকে, কিন্তু ছেলে সেই ধ্বনি কর্ণপাত না করে চলে যায়। অনিন্দিতা তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে মাকে ধরে বলল, মা এইভাবে ডেকো না ওকে, ওর মন শান্ত হলে ঠিক চলে আসবে। মেয়ের মুখে এমন কথা শুনে অশোকবাবু আর জয়াদেবী দুজনেই চমকে ওঠেন। মুহূর্তের মধ্যে মনে মনে যে আশঙ্কার জন্ম নেয় সেটা অনিন্দিতাকে জিজ্ঞাসা করতে অনিন্দিতা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। জয়াদেবীর মাথায় হাত দিয়ে বসে পড়েন। চেয়ারে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। ছেলের মনে কি চলছে বুঝতে পেরে কষ্ট হয় উনার। অশোকবাবু দ্রুত ফোন করে অনির্বাণকে। লাগাতার ফোন করে, ও পাশে থেকে কেউ রিসিভ করে না। উনি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কোনো উপায় নেই বলো জয়া, বিয়েটাকে আটকানোর? জয়াদেবী অশ্রুসিক্ত নয়নে স্বামীর দিকে তাকিয়ে ভেঙে আসা গলায় বললেন, আশীর্বাদ হয়ে গেছে, বিয়ের ডেট প্রায় ঠিক হয়ে গেছে। বর্ষার পরীক্ষা হয়ে গেলেই মনে হয় বিয়েটা হবে। অশোকবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে প্লেটে জল ঢেলে দেন। না, তিনি আজ খেতে পারবেন না। বলা চলে এ বাড়িতে আজ কারোর গলা দিয়ে খাবার নামবে না। দীর্ঘ কয়েকদিন ধরে অনির্বাণের পাগল পাগল অবস্থা। বর্ষাকে লাগাতার ফোন দিয়েও কথা বলতে পারেননি, তার কারণ ওপাশ থেকে কেউ রিসিভ করেনি। অনির্বাণ হুল্লোর মহলের সবার সাথে কথা বলছে, একটা বার বর্ষার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু বর্ষা রাজি হয়নি। অনির্বাণ শুধু এসবের কারণটা জানতে চায়। অনির্বাণ খোঁজ নিয়ে জানতে পেরেছে কালকে বর্ষার বাবা মা ভাই চলে গিয়েছে রানাঘাটে, তাই আজকে শেষ চেষ্টা করার জন্য মৌকে ফোন করে জানিয়েছে যাতে বর্ষাকে কিছুক্ষণের জন্য যেন ছাদে পাঠায়। এখন রাত 1টা বাজে। পরশুদিন থেকে বর্ষার পরীক্ষা শুরু। পরীক্ষার পর নাকি বিয়ে। ভাবলেই অনির্বাণের বুক কেঁপে উঠছে বারবার। একটু আগেই মৌ ফোন করে জানিয়েছে বর্ষা মিনিকে নিয়ে ছাদে গিয়েছে। অনির্বাণ নাইট ল্যাম্প টেবিলের উপর থেকে চশমাটা হাতে নিয়ে সেটা দ্রুত চোখে পড়ে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে দ্রুত গতিতে ঘর ছেড়ে বেরিয়ে যায় ছাদের উদ্দেশ্যে। আধারে নিমজ্জিত হয়ে আছে বিশাল অম্বর। মেঘেদের মাঝে অর্ধচন্দ্র উকি দিচ্ছে। বাতাসে আজ মন খারাপের গন্ধ ভেসে বেড়াচ্ছে। গুটি কয়েক তারা মিটিমিটি চেয়ে আছে। মৃদু বাতাসে উড়ে যাচ্ছে এলোমেলো হয়ে যুবতীর কৃষ্ণ কালো কেশ। বর্ষা একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকিয়ে দেখে মিনি আছুপচাপ বসে আছে। মৃদু স্বরে বলল, কি ব্যাপার মিনি, আমার সাথে সাথে কি তোরও মন খারাপ? মিনিকে বুঝলো বর্ষা জানে না, কিন্তু কথাটা শুনতেই মিনি মাও করতে করতে বর্ষার চারপাশে ঘুরে ছাদের দরজার দিকে চলে যায়। বর্ষা সেদিক থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় আকাশে রাখে। মেলাতে থাকে জীবনের হিসেব নিকাশ। চোখ জোড়া ছলছল করে ওঠে মুহূর্তের মধ্যে।
যে কলকাতা শহরটাকে ছেড়ে যাওয়ার জন্য একসময় মনে তীব্র ব্যথা অনুভব করতো, আজও মনে প্রাণে চায় এই শহরটাকে ছেড়ে যেতে। এখানে আর এক মুহূর্ত থাকতে চায় না, দম বন্ধ হয়ে আসছে ওর। হৃদয় তীব্র ব্যথা অনুভব করছে। হতে চায় না কারোর মুখোমুখি, দিতে চায় না কারোর প্রশ্নের কঠোর উত্তর, ভাঙতে চায় না কারোর হৃদয়। হঠাৎ তোর ভাবনার সুতো ছিঁড়ে যায় মিনির মাও মাও চিৎকারে। বর্ষার আকাশের দিকে তাকিয়ে থেকেই বলল, এইভাবে চিৎকার করিস না, সবাই চেকে যাবে। কথাটা বলতেই হঠাৎ করে নাকে এসে থেকে চিরচেনা সেই পুরুষালী শরীরের গন্ধটা। কেঁপে ওঠে হৃদয়, ছঞ্চল হয় নেত্রজোড়া, অস্বস্তিতে কুঁকড়ে যায় শরীর, দম বন্ধ হয়ে আসে, হাঁসফাঁস করে ওঠে হৃদয় বর্ষার। বুঝতে বাকি থাকে না যে পেছনে সেই পুরুষটা দাঁড়িয়ে আছে। ও তো চায়নি তার সামনে আসতে, তার চোখে তো চোখ রাখতে পারবে না। বর্ষার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, আর তখনই ভেসে আসে সেই পুরুষালী গম্ভীর কণ্ঠ। সবাই জেগে গেলে বুঝি তোমার একটু অসুবিধা হবে বৃষ্টি স্নাতা? বর্ষার চোখ ছলছল করে ওঠে অনির্বাণের মুখে এমন কথা শুনে। কেয়ৎক্ষণ সময় নেই নিজেকে সামলানোর জন্য। অতি সন্তর্পণে চোখের জল মুছে ঠোঁটে কৃত্রিম হাসি টেনে অনির্বাণের দিকে ফিরে দাঁড়ায়। দেখতে পাই ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে ওর মনোপুরুষটি, যার চোখে রয়েছে অনেক অনেক প্রশ্ন আর অভিমান আর রাগ। বর্ষা বেশিক্ষণ সেই চোখে তাকিয়ে থাকতে পারে না, অবশ্য এর আগেও পারত না। কায়দা করে দৃষ্টি সরিয়ে বেশ সাবলীল ভাবে জিজ্ঞেস করে, আমার আবার কিসের অসুবিধা হবে মিস্টার চ্যাটার্জি? অনির্বাণের ঠিক পছন্দ হলো না বর্ষার কথা। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গম্ভীর স্বরে বলল, সেটাই তো, সব অসুবিধা তো আমার। যাই হোক সেসব কথা, আমার সাথে দেখা করতে চাইছিলে না কেন তুমি? দেখা করে কি করতাম? অনির্বাণ হাত দুটো ট্রাকস্যুটের পকেটে রেখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বর্ষার উপর, তারপর বেশ ইয়ালি স্বরে বলে ওঠে, দেখা করে কিছু করার কথা ছিল সেদিন বৃষ্টি স্নাতা। বর্ষা কিছু বলে না, কি বলবেও, সবকিছু এলোমেলো লাগছে ওর কাছে। বর্ষাকে চুপ করে থাকতে দেখে অনির্বাণ তার ছেলের হাসি হেসে বলল, চুপ করে আছো কেন বলো? তোমার তো আমার সাথে সেদিন দেখা করার কথা ছিল। একটা মানুষ তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষের সাথে দেখা করার জন্য দিল্লি থেকে কলকাতায় চলে এলো, তাও 1 সপ্তাহ আগে। এয়ারপোর্ট থেকে বাড়ি না ফিরে সোজা রেস্টুরেন্টে গেল যেখানে তাদের দেখা করার কথা ছিল। সেখানে গিয়ে অপেক্ষা করলো তার কয়েক মিনিট না বরং কয়েক ঘন্টা, তবুও তার দেখা মিলল না। টেনশনে সে তার ফোনে লাগাতার ফোন করতে থাকলো, কিন্তু ওপাশ থেকে ফোনটা কেউ রিসিভ করলো না। চিন্তায় অস্থির হয়ে পড়লো ছেলেটা। মেয়েটার কিছু হলো না তো, এই ভেবে সে তার বন্ধুকে ফোন করলো এবং তার কাছ থেকে জানতে পারলো মেয়েটা বাড়িতেই আছে, কিন্তু আজকে দেখা করতে আসতে পারবে না। একবার উপলব্ধি করতে পারছো বৃষ্টি স্নাতা, তখন সেই ছেলেটার অনুভূতি কি ছিল? সেই ছেলেটার মনের অবস্থা কি হয়েছিল তখন? বর্ষার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, দাঁত দিয়ে নিচের ঠোঁট চিপিয়ে ধরে। অনির্বাণ ফের বলে ওঠে, হ্যাঁ, কাকার সমান মন খারাপ আর ক্লান্ত শরীরটাকে নিয়ে ছেলেটি বাড়ি ফিরল, কিন্তু বাড়ি ফিরেও সে শান্তি পেল না, বরং তার মায়ের কাছে শুনলো যার জন্য সে রেস্টুরেন্টে অপেক্ষা করছিল সেই মেয়েটিকে দেখতে এসেছিল আজ, এমনকি আশীর্বাদ হয়ে গেছে। কয়েকদিন পর বিয়ে। মেয়েটির মা ছেলেটির মাকে আরো বলে যায় তাড়াতাড়ি বিয়ের কার্ড পাঠাবে। তখন সেই ছেলেটির অনুভূতি কি ছিল বুঝতে পারছো বৃষ্টি স্নাতা? তার মনের উপর দিয়ে কি যাচ্ছিল বুঝতে পারছো? যখন ফোনের পর ফোন করে সেই মেয়েটির সাথে কথা বলতে পারছিল না, তখন তার অনুভূতি কেমন ছিল বুঝতে পারছো? বর্ষা নিরুত্তর ভাবে দাঁড়িয়ে থাকে। অনির্বাণের রাগ হয়, দাঁতে দাঁত চেপে বলল, Answer me, damn it! বর্ষা চমকে ওঠে। অনির্বাণের চোখে চোখ রাখতে কেঁপে ওঠে হৃদয়, ভয় পেয়ে যায়, কারণ অনির্বাণের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। বর্ষা মুখটা ক্রমেই লালচে হয়ে যাচ্ছে। এই অনির্বাণের সাথে বর্ষার পরিচয় আজ প্রথম, এর আগে কখনো হয়নি। বর্ষার গলা দিয়ে শব্দ বেরোতে চাইছে না, তবুও বহু কষ্টে বলল, আমি জানতাম না বাবা মা আসবে। অনির্বাণ হাত দুটো দিয়ে নিজের চুলটা টেনে উল্টিয়ে ধরে, আকাশের দিকে তাকিয়ে বার কয়েক লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে। অনির্বাণকে এই রূপে দেখে বর্ষার কান্না পাচ্ছে। কিছুটা সময় পেরোতেই দু চোখ বেগ গড়িয়ে পড়ে উষ্ণ নোনা জল। বা হাত দিয়ে সন্তর্পণে সেটা মুছে নেয়। অনির্বাণ তখনও আকাশের দিকে তাকিয়ে, এবার গলার স্বর স্বাভাবিকের থেকে আরো বেশি শান্ত স্বরে বলে ওঠে, জানতে না, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমি যখন ফোন করেছিলাম একটাবার কেন ফোন রিসিভ করলে না? আচ্ছা, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে না বৃষ্টি স্নাতা? বর্ষা এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অনির্বাণের কথা শ্রবণ হতেই চোখ তুলে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। চোখ জোড়া মুহূর্তের মধ্যে জ্বালা করে ওঠে, ঠোক গিলতে ব্যথা লাগে গলায়, কান্নাটা যেন ধেয়ে আসছে চোখে, কিন্তু নিরুপায়। কিয়ৎক্ষণ চুপ থেকে কণ্ঠে কাঠিন্য এনে বলল, কষ্ট হবে কেন মিস্টার চ্যাটার্জি?
অনির্বাণ চকিতে তাকায়, অবাক হয়ে জিজ্ঞেস করে। মানে? বর্ষা মৃদু হেসে বলল। মানেটা খুব সহজ মিস্টার চ্যাটার্জি। আপনার জন্য কষ্ট কেন হবে আমার? আর সেদিন আপনার সাথে দেখা করতে যেতে পারিনি। আপনি আমার জন্য অপেক্ষা করেছেন অনেকক্ষণ ধরে, তার জন্য আমি দুঃখিত। তবে আপনার সাথে দেখা করতে যাওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার আপনজনদের সাথে দেখা করা। অনির্বাণ সামান্য চিৎকার করে ওঠে। বৃষ্টি স্নাতা। বর্ষা নিজেকে শক্ত করে ফের বলল। চিৎকার করবেন না। আর বলছিলেন না যে এই কদিন কেন আপনার সাথে দেখা করিনি বা ফোন করিনি বা ফোন রিসিভ করিনি? তাহলে শুনুন, আপনার ফোন রিসিভ করার মতো সময় আমার ছিল না, আর দেখা করাটা অতটা জরুরি মনে হয়নি, তাই করিনি। অনির্বাণ ধৈর্য ধরে এতক্ষণ নিজেকে শান্ত করে রেখেছিল, কিন্তু বর্ষার কথাগুলো শুনতেও শরীর জ্বালা দিয়ে ওঠে। হাত জোড়া শক্ত করে মুঠ করে নেয়, চোয়াল শক্ত হয়ে আসে। বার কয়েক শ্বাস নিয়ে নিজের বাহু দ্বারা শক্ত করে ধরে বর্ষার হাত দুটো। তারপর ছাদের রেলিং এর কার্নিশে চেপে ধরে বর্ষাকে। মুহূর্তের মধ্যে এমন কিছু হবে বর্ষা কল্পনা করেন। শক্ত করে ধরে রাখার ফলে হাত দুটোই তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব করে বর্ষা। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চায়, কিন্তু কাঁদবে না আজ। আজ অনির্বাণের সামনে অন্য এক বৃষ্টি স্নাতা রূপে পরিচয় দেবেও। অনির্বাণ দাঁতে দাঁত চেপে বলে ওঠে। প্রয়োজন মনে করনি, তাই তো? অনির্বাণের বাহুবন্ধনে আবদ্ধ থেকে বর্ষা অকপটে জবাব দেয়। না, করিনি। আপনি কিন্তু একজনের বাগদত্তার শরীরে স্পর্শ করতে পারেন না এইভাবে। ভুলে যাবেন না আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর এটাও ভুলে যাবেন না আমার আশীর্বাদ হয়ে গেছে। বর্ষার কথাগুলো যেন অনির্বাণের কাছে বিশ্বের মতো লাগে। হৃদয়ে হয় রক্তক্ষরণ। মুহূর্তের মধ্যে চোখ যায় বর্ষার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে। সেখানে জলজল করছে একটা সোনার আংটি। অনির্বাণের শরীর কেঁপে ওঠে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় বর্ষাকে। দু কদম পিছিয়ে যায়, আঙ্গুল দিয়ে কপালে বার কয়েক স্লাইড করে পাশের রেলিং এ ঘুষি মারে জোরে। বর্ষা চিৎকার করে ওঠে ভয়তে, ফুপিয়ে কেঁদে ওঠে। দ্রুত গতিতে অনির্বাণের দিকে এগিয়ে যাওয়ার জন্য বা বাড়াতে অনির্বাণ রক্ত লাল চোখে ওর দিকে তাকিয়ে হাত উঁচু করে কাছে না আসার জন্য। বর্ষা চমকায়, মুহূর্তের মধ্যে থেমে যায় পা ঝোড়া। অনির্বাণের হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে ছাদের টাইলসে। বর্ষা নিজেকে সামলাতে পারে না, চোখ দিয়ে অবিরাম ভাবে গড়িয়ে পড়ছে বাড়ি ধারা। অনির্বাণ আরো কয়েক কদম পিছিয়ে যায়, তারপর দাঁতে দাঁত চেপে শানিত কণ্ঠে বলে ওঠে। 2 বছর আগে তোমার জন্য ওরা প্রস্তাব পাঠিয়েছিল, আর এখন আশীর্বাদ করে গিয়েছে। তার মানে তুমি সব জানতে বৃষ্টি স্নাতা, আর জেনে শুনেই তুমি আমাকে ঠকিয়েছ, আমার অনুভূতি নিয়ে খেলেছ। বর্ষা ভেঙে আসা গলায় বলল। আমি আপনাকে ঠকাইনি, আমি কিন্তু আপনাকে কোনো রকম কমিটেড করিনি। অনির্বাণ জোরে হেসে ওঠে। বর্ষা অবাক হয়ে দেখে সেই হাসি। কিছুটা সময় পেরোতেই অনির্বাণ চোয়াল শক্ত করে ঠোঁটে নিজের রক্তাক্ত হাতের আঙ্গুল চেপে হিসিয়ে বলল। একদম চুপ। কমিটেড ছিলে না, মেনে নিলাম। তাহলে আমার সাথে ফোনে কথা বলতে কেন? আমার অনুভূতিগুলো বুঝে তার সাথে খেলা করলে কেন? তুমি জানতে না আমি তোমাকে। আর বলতে পারে না অনির্বাণ, চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর বর্ষার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। জানতে না আমি তোমাকে পছন্দ করি? তাহলে প্রথম থেকেই কেন বারণ করনি, কেন সতর্ক করনি আমাকে? এই দিনটার জন্য আমাকে এইভাবে ভেঙে চুরে তুমি কি পেলে? তারপর জোরে চিৎকার করে বলে ওঠে। বলো কি পেলে? বর্ষা চমকে উঠে এমন চিৎকারে অনির্বাণ তার ছিলের হাসি হেসে বলল। আমার এক ডাকে সেদিন কেন রানাঘাটের রেস্টুরেন্টে দেখা করতে এসেছিলে? কেন কেন আমাকে এইভাবে পাগল করে দিলে কেন? আর কি বলেছিলে সেদিন? আমার জন্য সারপ্রাইজ আছে। কথাটা শেষ করে হাত তালি দেয় অনির্বাণ। তারপর ছলো ছলো চোখে বর্ষার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল। সত্যি আমি খুব সারপ্রাইজড হয়েছি, এতটাই চমকে গিয়েছি যে এখনো তার রেশ কাটছে না। বর্ষা অনির্বাণের প্রত্যেকটা কথা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কিন্তু প্রত্যুত্তর করছে না। এইভাবে চুপ থাকাকে অনির্বাণ মেনে নিতে পারছে না। তাই এবার গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠে বলে ওঠে। তুমি কি চাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বর্ষা চুকিতে তাকায় অনির্বাণের দিকে। ও কি করে বলবে ও কি চায়? হৃদয় চিরে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। বর্ষাকে আবার চুপচাপ থাকতে দেখে অনির্বাণ প্রগাঢ় কণ্ঠে বলল। এইভাবে চুপ করে থাকলে চলবে না বৃষ্টি স্নাতা, আমার উত্তর চাই। বর্ষা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নেয়। তারপর কম্পিত কণ্ঠ যতটা পারে স্বাভাবিক রেখে বলল।
আমি শুধু একটা কথাই বলবো মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে জ্ঞানত কোনো দিন ঠকাইনি। আর আমার চরম সিদ্ধান্ত হলো আমি আমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। ব্যাস, আর কিচ্ছু আমি বলবো না, আর না কোনো বিষয়ে সাফাই দিব। অনির্বাণ আর কোনো কথা বলে না। এক কদম দুই কদম পেছাতে পেছাতে বর্ষাকে ছাদে একা রেখে চলে যায়। বর্ষা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে অনির্বাণকে চলে যেতে। অনির্বাণ চলে যেতেই বর্ষা ছাদে বসে পড়ে, দুই হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। সে কান্নার একমাত্র সাক্ষী হয়ে থাকে মিনি, যে কিনা এখন বর্ষার সামনে বসে চুপচাপ চেয়ে আছে ওর দিকে। খুশিতে আত্মহারা হয়ে ছুটে চলেছে যুবতী, ছমছম করে বেজে উঠছে পায়ে পড়া রঙিন নুপুর জোড়া, আর তার সাথে তাল মিলিয়ে রিনি ঝিনি শব্দ তুলছে হাতের নীলাম্বরী চুলিগুলো। বাঁধন ছাড়া হয়ে উড়ে চলেছে ওই কেশ, যার সাথে সঙ্গ দিয়েছে ওই বড় বড় ঝুমকো জোড়া। জুতো জোড়া পায়ে খাটিয়ে হাসি মুখে দরজা খুলতেই চমকে যায় সে। অমনি কানে আসে এক অপরিচিত মহিলার কণ্ঠস্বর। দিদি, মেয়েকে কি আগে থেকেই বলে রেখেছিলে আমরা আসবো? উর্মিলা দেবী হাসি মুখে এগিয়ে যায় মেয়ের দিকে, তারপর মাথায় বার কয়েক হাত বুলিয়ে বললেন, না দিদি, আমরা ওকে কিছুই জানাইনি। বর্ষা অবাক হয়ে দেখছে সবাইকে। বাইরে কথাবার্তা শুনে মৌ তন্নি তাড়াতাড়ি ছুটে আসে দরজার কাছে। বউ তো চিৎকার করে বলে ওঠে, আরে কাকিমা, তোমরা এখন আসবে তা বললে না তো? উর্মিলা দেবী হাসি মুখে বলেন, বাইরে দাঁড় করিয়ে কথা বলবি নাকি তোরা? মায়ের কথা শুনে বর্ষা তাড়াতাড়ি সবাইকে নিয়ে ভেতরে যায়। তন্নি মৌ সবাইকে বসতে বলে যা বসাতে যায় রান্নাঘরে। বর্ষা অস্থির হয়, বার কয়েক ফোনে সময়টা দেখে নেয়। ওকে যেতে হবে, কিন্তু কি করে যাবে? এসব ভাবনার মধ্যে জয়দেব বাবু বর্ষাকে জিজ্ঞাসা করেন, কোথাও বেরোবি নাকি তুই? হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে যায় বর্ষা, সঙ্গে সঙ্গে কিছু বলতে পারে না। তন্নি 4 গ্লাস জল ভর্তি ট্রেটা টেবিলের উপর রেখে বলল, ওর তো নাচের স্কুলে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কাকু, ও বরং এখন যাক, তোমরা তো আছো। বর্ষণ সদর দরজা দিয়ে ঢুকিয়ে বলল, আমরা এখানে বেশ কয়েকটা দিন থাকবো তিন্নিটি। বর্ষা ভাইকে দেখে ছুটে যায়, তারপর ঝুড়িয়ে ধরে পরম মমতায়। ছাকড়া চুলের মধ্যে হাত বুলিয়ে বলল, কেমন আছিস ভাই? বর্ষণ হেসে বলে, ভালো আছি, এরপর থেকে আরো ভালো থাকবো। ভাইয়ের কথা বোধগম্য হলো না বর্ষার। কিছু জিজ্ঞাসা করবে তার আগেই সুমিত্রা দেবী বলে ওঠেন, বর্ষণ, আকাশ কোথায়? দিদিকে ছেড়ে বর্ষণ এগিয়ে যায় সেন্টার টেবিলের দিকে। তারপর দিদির পছন্দের আইসক্রিম আর মিষ্টিটা রেখে বলল, জিজু আসছে কাকিমা, একটা ফোন এলে বলে এই পাশে দাঁড়িয়ে কথা বলছে। বর্ষণের মুখে জিজু সম্বোধন শুনে বর্ষা কপাল কুঁচকে ফেলে। মনে করার চেষ্টা করে আকাশ নামে ওদের কোনো জিজু আছে কিনা, কিন্তু মনে করতে পারে না। এইদিকে যেতে দেরি হয়ে যাচ্ছে বলে বাবার উদ্দেশ্যে বলে, বাবা তোমরা বসো, আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। বউ রান্নাঘর থেকে চায়ের ট্রেটা আনতে আনতে বলল, হ্যাঁ হ্যাঁ বর্ষা, তুই যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। আমি আর তন্নি এই দিকটা সামলে নেব। উর্মিলা দেবী তখন বলেন, না না, এখন কোথাও যেতে হবে না বর্ষাকে, আর রান্না নিয়ে তোদের কে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এখন এখানে বর্ষার থাকা জরুরি। বর্ষা, প্রণাম করো। ইনি সুমিত্রা দি, আর সোফায় যিনি বসে আছেন উনি কৌশলদা। বর্ষা মায়ের কথা মতো প্রণাম করতে উর্মিলা দেবী হাসি মুখে বললেন, তোর হবু শ্বশুর আর শাশুড়ি, কিন্তু এবার থেকে ওদেরকেও মান্য করে চলবি। কথাটা কর্ণগোচর হতেই বর্ষা চকিতে তাকায় উর্মিলা দেবীর দিকে। মায়ের কথাটা যেন বিস্ফোরণ ঘটায় ও হৃদয়। মস্তিষ্ক মুহূর্তের মধ্যে কাজ করা থামিয়ে দেয়। মনে ধেয়ে আসে হাজার হাজার প্রশ্ন, মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়। সুমিত্রা দেবী বর্ষাকে হাত ধরে টেনে নিজের পাশে বসান, তারপর গালে ও মাথায় স্নেহের পরশ দিয়ে বলেন, বর্ষা, তোমাকে আমি এতদিন ছবিতে দেখেছিলাম, আজ সরাসরি দেখছি। তুমি সত্যি খুব মিষ্টি, আমার ছেলেটার পছন্দ আছে। কৌশলবাবু হালকা কেসে উঠলেন, তারপর গলাটা পরিষ্কার করে বললেন, আমার এখনই মনে হচ্ছে আমার ঘরের লক্ষ্মীটাকে আজই সাথে করে নিয়ে যাই, কিন্তু তোমার পরীক্ষা বলে নিরুপায় মা। জয়দেববাবু চোখ ছলছল করে উঠল। মেয়ের বিয়ে নিয়ে তিনি যথেষ্ট পরিমাণে চিন্তিত ছিলেন, কিন্তু এই পরিবারের সাথে যত মিশেছেন ততই যেন উনি চিন্তামুক্ত হয়েছেন। এমন পরিবারে তো তিনি সর্বদাই চেয়েছেন, যেখানে বর্ষাকে নিজের মেয়ের মতো সবাই ভালোবাসবে।
সব থেকে বড় কথা আকাশ এমন সুযোগ্য ছেলে তিনি এইভাবে পেয়ে যাবেন মাঝে মাঝে বিশ্বাস করে উঠতে পারেন না। আর বিয়ের পরে মেয়ে উনার পাশাপাশি থাকবে, তখন মেয়ের জন্য একটু মন খারাপ হলেও তিনি দেখতে যেতে পারবেন। এর জন্য ভগবানকে তিনি কম ধন্যবাদ দেননি। গলার স্বর নরম করে বর্ষাকে বলেন, বর্ষা, আকাশ হলো কৌশলদা আর সুমিত্রা দিদির একমাত্র ছেলে। বিয়ের প্রস্তাবটা 2 বছর আগে বাড়িতে আসে, আমি তখন তোকে কিছু জানাইনি। তবে আকাশকে আমি না করতে পারিনি। অমন ছেলে আর ছেলের বাবা মাকে না করা যায় না। আমার দৃঢ় বিশ্বাস তুই ওর সাথে ভালো থাকবি। ভীষণ কষ্টে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে চিবুক বেয়ে। সেটা লক্ষ্য করতে বউ তাকায় মাথা নিচু করে বসে থাকা বর্ষার দিকে। তন্নি বউয়ের হাত খামচে ধরে অজানা ভয়ে। বউয়ের চোখ ছলছল করে ওঠে মুহূর্তের মধ্যে। বান্ধবীর মনের উপর দিয়ে কি যাচ্ছে সেটা বুঝতে সময় লাগলো না। বর্ষাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে সুমিত্রা দেবী হাসি মুখে বলেন, আমাদের বৌমাকে ভীষণ লাজুক। জয়দেববাবু হেসে ওঠেন। বর্ষণ হাসি মুখে বলল, একদম না। কথাবার্তা চলতে থাকলো কিছুক্ষণ। এরই মধ্যে সুমিত্রা দেবী ব্যাগ থেকে একটা সোনার আংটির বাক্স বের করেন। তারপর উর্মিলা দেবীকে বলেন, দিদি, একটা প্লেট হলে ভালো হতো, ধান দৌড়বা গুলো রাখতাম। উর্মিলা দেবী সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে চলে যান প্লেট আনতে। মায়ের পেছন পেছন বর্ষণ যায় মিষ্টির প্যাকেটগুলো নিয়ে। ওরা চলে যেতে বর্ষা রক্ত লাল চোখে মুখ তুলে তাকায়। বর্ষার এমন রূপ দেখে বউ তন্নি কেঁপে ওঠে। আর তখনই কানে আসে সুমিত্রা দেবীর কথা। কি রে বাবা, এতক্ষণ লাগে এখানে আসতে? তন্নি বউ সদর দরজার দিকে তাকাতেই দেখতে পায় এক লম্বা যুবককে, যাকে দেখতে অবশ্যই ভালো, এক কথায় বলা যায় সুপুরুষ। কিন্তু ওদের ধারণা অনির্বাণের কাছে এ কিছুই নয়। আকাশ ফোনটা পকেটে রাখে, তারপর ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। মায়ের উদ্দেশ্যে বলে, একটা জরুরি কল ছিল মা। কথাটা শেষ করে সোফার দিকে তাকাতেই চমকে যায়। হৃদয়ে বয়ে যায় প্রশান্তির হাওয়া। নীল সাদা কম্বিনেশনের শাড়ি পরে আছে ওর প্রাণ প্রেয়সী। সুমিত্রা দেবী মৃদু হেসে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, বস। বর্ষা মা, এবার একটু মুখটা তুলে দেখো আমার ছেলেটাকে। এত লজ্জা পেলে হয় মা? আমরাই তো। জয়দেব বাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, বৃষ্টি স্নাতা। বর্ষা চকিতে তাকায় বাবার দিকে। বৃষ্টি স্নাতা এই নামটা এতদিন ধরে শুধু শুনে এসেছে অনির্বাণের মুখ থেকে। বাবা তো কয়েকবার আদর করে ডাকে, কিন্তু এখন যেন অভ্যেস হয়ে গিয়েছে অনির্বাণের কণ্ঠে নিজের সম্পূর্ণ নামটা শোনা। অনির্বাণের কথা মনে পড়তে দেওয়াল ঘড়িটার দিকে চোখ যায় বর্ষার। আর কিছুক্ষণ পরই অনির্বাণের ফ্লাইট ল্যান্ড করবে। তারপর সে রেস্তোরাঁয় যাবে, মানুষটা ওর জন্য অপেক্ষা করবে। উফ, বর্ষা আর ভাবতে পারছে না। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। ভগবান কি চাইছে বর্ষা বুঝতে পারছে না। বর্ষার ভাবনার মধ্যে জয়দেব বাবু পরম স্নেহী আবার ডাকেন, ঠিক আছে সোনা। বর্ষা ওদের কাছ থেকে বিদায় নিয়ে বেডরুম থেকে বেরিয়ে যায়। বর্ষাকে চলে যেতে দেখে তন্নি মৌকে বলল, বর্ষা খাবার আনবে, সেটা তো রাতে খাবো। এখন চল ভাত ডাল আর ডিম ভাজা করে নি। মৌ তন্নির কথায় সম্মতি দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায়। অনির্বাণের ফ্লাইট কলকাতায় ল্যান্ড করেছে 1:10-এ। অনির্বাণ এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দেখতে পায় ওর ড্রাইভার দাঁড়িয়ে আছে। ও গাড়িতে উঠে বসতে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায় কাঙ্ক্ষিত জায়গায়। নতুন রেস্তোরাঁর সামনে গাড়ি থামতে অনির্বাণ ধীরে সুস্থে নামে। তারপর এগিয়ে যায় রেস্তোরাঁর দরজার দিকে। বুক করে রাখা টেবিলটার সামনে আসতে ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে ফেলে অনির্বাণ। রিবুকের হ্যান্ড ওয়াচটাই নজর দিতেই দেখে 1:30টা বেজে গেছে। ওর আন্দাজ অনুযায়ী এতক্ষণে বর্ষার এখানে উপস্থিত থাকার কথা, কিন্তু এখনো বর্ষা আসেনি। জ্যামে আটকে যেতে পারে এই ভেবে একটা কল করে বর্ষাকে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে ফোন যায় না। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অনির্বাণ। হালকা স্কাই কালারের শার্টে বলিষ্ঠ দেহটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। জেল দিয়ে সেট করা চুলটা পুনরায় ঠিক করে নেয়। লেন্স কার্টের নিউ গ্লাসটা চোখে দিতে স্বগতোক্তি করে বলল, নট ব্যাড অনির্বাণ। টেবিলে ফিরে এসে অনির্বাণ কৃত্রিম শীতল হাওয়ার পরশে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর ওয়েটার আসলে একটা কফি অর্ডার করে পুনরায় বর্ষার নম্বরে ডায়াল করে, কিন্তু সে একইভাবে ফোনটা যায় না, কেটে যায়। টেবিলের উপর 2টো খালি কফির মগ আছে, তার পাশে রয়েছে ব্ল্যাক রঙের ওয়ালেট। অনির্বাণের কানে ফোন, ঘড়িতে সময় বলছে 3:20। বর্ষা এখনো আসেনি। অনির্বাণের চিন্তা হয় বর্ষার ফোনটা বাজছে এবার, কিন্তু রিসিভ হচ্ছে না ওপাশ থেকে। অনির্বাণ এবার রোহনকে ফোন করে। 1-2বার রিং হতে ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়। হ্যালো রোহন, আমি অনির্বাণ বলছি। বর্ষা কোথায়?
মনে তো হচ্ছে ফ্ল্যাটে। কেন অনির্বাণদা? অনির্বাণের গলার স্বর গম্ভীর। ফোন করছি, রিসিভ করছে না। তন্নি বা বউকে ফোন করে জানো তো একটু বর্ষা এক্স্যাক্টলি এখন কোথায়। কথাটা বলে ফোনটা কেটে দেয় অনির্বাণ। রোহন চিন্তায় পড়ে যায়, তাড়াতাড়ি করে তন্নিকে ফোন করে, কিন্তু পাশ থেকে ফোনটা রিসিভ হয় না। বউকে ফোন করে একবার, দুবার, অনেকবার, তবুও রিসিভ হয় না। চিন্তাতে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে রোহনের। আরো একবার বউকে ফোন করে, কল কেটে যাওয়ায় শেষ মুহূর্তে ফোন রিসিভ হতেই রোহন হড়বড়িয়ে জিজ্ঞেস করে,